আজ দই পায়না হতে এসে আজ দুর্যোধনের সঙ্গে ভীমের লড়াই। ওগো সকলকে নিয়ে মাঠে এলাম, আমি দেখতে পেলাম কিবা বিহাই মশাইকে দেখতে পেছি না, সে গেল আজকে কোথা। আমি খুঁজতে খুঁজতে চলে এলাম দই পায়নের ধারে, দেখি বিয়াই আমার বসে বসে চুপটি করে জলের তলায় বসে ধ্যান করে। জলের তলায় বসে আছে। আমি জানলাম, কেন জানলাম? আমি যে সব জানতে পারি, আমি যে সব জানতে পারি, তাই আমি জানলাম ওই জায়গাটায় আছে বিয়াই মশাই। এই ভীম, ওই জায়গাটায় গদাঘাত করো, তুমি ওই জায়গায় গদাঘাতি করো গো। দই পায়ন হদে গদাঘাত করলে ভীম দুর্যোধন রূপী কাম উঠে আসবে। দই পায়ন হদে গদাঘাত করলে, একটু বুঝবেন, আমার গান একটু শুনতে বুঝতে একটু দেরি হবে। দই পায়ন হদে দুটো পায়ের মধ্যস্থলে যদি কেউ গদাঘাত করে, যদি ভীমকে দিয়ে, ভীমকে পবন পুত্র, পবনকে বাতাস, পবন হলো বাতাস। আজকে পবন পুত্র ভীমকে দিয়ে যদি দই পায়ন হদে দুই পায়ের মধ্যখানে যদি আঘাত করা হয়, তাহলে কামরূপী ভীম উঠে আসবে। হরি বল, হরি বল। সেখানে কৃষ্ণকে সহায় করে সেই কামরূপী ভীমকে ধ্বংস করতে হবে। তাই দুর্যোধনকে বলে দিলাম, তাই ভীমকে আমি বলে দিলাম, ওগো ভীমি শোনো, তুমি গদা নিয়ে এসেছো ভালো কথা, তুমি আমার কথা মানো। ওই দই পায়নে হদের নিচে কবে না 18 দিন যুদ্ধে, 18 দিনের যুদ্ধে, 18 দিনের যুদ্ধে বাঁচা বলা 18 দিনের বেশি নয়। 18 দিনই যুদ্ধ হয় সেই কুরুক্ষেত্রে, বা আজকের বর্তমানে যারা যুদ্ধ করি আমরা বা আপনারা করছেন, 18 দিনের বেশি হয় না। হরি বল, হরি বল। একাদশীর দিনে নিষেধ, একাদশীর দিনে নিষেধ, দ্বাদশীর দিন থেকে যুদ্ধ করা শুরু। কেউ প্রত্যেক দিন পারে, কেউ পারে না, কিন্তু 18 দিনে ওই মারা মোচা সব, কিন্তু 18 দিনের পরে 19 দিন আর যুদ্ধ হয় না। তাই ভীমকে আমি বলে দিলাম, ওগো ভীমি তুমি একটু গদাঘাত করো আজকে। ওগো বলি আমায় শুনি, তুমি শোনো। তাই ভীমি আমারই কথা মতো গো মশাই আমার উঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়ে। ভীম যেই গদাঘাত করেছে উঠে দাঁড়িয়ে বলছে, তোমার কাছে আজ কিছু জেনে নেবো, আর তোমার জানার সময় নাই, তুমি খুব জেনেছো। তোমার বাড়ি আমি জানাইতে গিয়েছিলাম কবে। শোনো শোনো দুর্যোধনে, আমি বলি তোমার কাছে গো, যখন রাজপ্রাসাদে বসেছিলে আজ সিংহাসন পরে গো, আমি তোমার কাছে করো জোরে গিয়ে দাঁড়াইয়ে গেলাম গো। কেন কেন গেলাম?
আমি গেলাম কেন? আমার তো যাওয়ার একটা উদ্দেশ্য আছে। হস্তিনাতে তো মেলা মানুষ ছিল, দ্বারকাতেও তো অনেক ছিল, তবে আমি গেলাম কেন? আমি গেলাম যে দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের সঙ্গে আমার সম্পর্ক বিহাই মশাই, বৈবাহিক মশাই, আর অর্জুন হলো আমার ভগ্নিপতি। আমি যদি যাই, ওদের এই রক্তক্ষয়ী সংগ্রামটা হয়তো বন্ধ হলেও হতে পারে। আমি বললাম অর্জুনকে যে যদি তোমাকে রাজ্যের ভাগ না দেয়, তা যদি 2-5খানা গ্রাম দেয়, তাহলে তুমি নিয়ে সন্তুষ্ট হবে? তা বললো দাদা তুমি যখন বলছো, সখা তুমি যখন বলছো, তখন সন্তুষ্ট। হ্যালো, এতে গানের মুড থাকে না বাবা। আমি গিয়েছিলাম, বলেছিলাম, তা অর্জুন আমাকে বললো দাদা আপনি যা করবেন তাই, সখা আপনি যা করবেন তাই। যুধিষ্ঠিরকে বললাম, তা যুধিষ্ঠির বললো ভাই তুমি যা করবে তাই। কিন্তু আমি জানছি আমার বৈবাহিক মশাই দুর্যোধন, সে কি আমার কথা না মানা হবে? আমি বললাম যে দুর্যোধন, আমি অর্জুন এবং যুধিষ্ঠিরের হয়ে এসেছি, তুমি 5খানা গ্রাম দাও, তুমি 5খানা গ্রাম দাও। সেদিন এই ভদ্রলোকই বলেছিল জানেন, সূচাগ্রে যতখানি উঠিবে মেদিনী, বিনা যুদ্ধে নাই দেব পাণ্ডবের আগে। সূচাগ্রে যতখানি উঠিবে মেদিনী, বিনা যুদ্ধে নাই দেব পাণ্ডবের আমি। তবে আজকে কেন তুই পায়ন হবে, তুমি ঠিক আছো বলো? এই কথা বলি তুমি আজকে দই পায়ন হবে লুকিয়েছো কেন? আজ তোমার যুদ্ধ করার দিন না, আজ ভীমের সাথে তোমার যুদ্ধ করার দিন। তুমি উঠে চলো, তুমি চলো যুদ্ধ করো গা। আমি এই কথা বললাম, আমি বললাম বৈবাহিক মশাই আমি আসছি। তা বললো না দুটো খেয়ে যাবা, দুটো খেয়ে যাবা বসো। কিন্তু আত্মীয়তা, আত্মীয়তা ওদের ঘরে ঘরে অশান্তি, কিন্তু আমি না খেলে পরে তো আমার সঙ্গে অশান্তি হবে। আমি তা খাবো। আমি কিন্তু বসেছি, আমি বসেছি, ওর দাসী দিয়ে খেতে দিচ্ছে আমাকে, যে দাসী, দাসী দিয়ে খেতে দিচ্ছে সোনার থালায় সোনার গ্লাসে, সোনার থালায় সোনার গ্লাসে খেতে দিচ্ছে আমাকে। তা আমি বসে আছি, সমস্ত এনে আমাকে দিয়েছে। তা আমি দাঁড়িয়ে বসে বসে চিন্তা করছি যে আজ বিআই মশাইয়ের বাড়িতে খাবো। তা আমি বসে আছি, তা আমাকে বলছে খাও হে। জিজ্ঞাসা করবো না আমি মিথ্যা কথা বললি? খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। তাই সেই দিন আমি মনে আঘাত পেলাম বড়, যে আমি ভক্ত, আমার মাতা পিতা ভক্ত, আমার গুরু ভক্ত, আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুত ভক্ত, মাতা পিতা ভক্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যদি না দেখে, দুর্যোধন আজ তোমার বাড়িতে আমি আহার করবো। আমি চলে এলাম, আমি চলে আসতে আসতে আমার চিন্তা হলো যে আমাকে খেতে দেওয়ার মতো কেউ নাই। আমাকে যোগী মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে সেবা দেওয়ার জন্য। আজকে দুর্যোধন তুমি দাসী দিয়ে সেবা দিলা, দাসী দিয়ে দিলা সেবা দিয়ে এইরকম ধরনের কথা বললা, আমাকে কি খেতে দেবার বলা কেউ নাই? আমি টুক করে কি করলাম, একটা বালক বেশ ধারণ করলাম। তখন আমি বালক বেশে আমি বালক বেশে রাস্তা দিয়ে যাই, সম্মুখে আমার একটা ভক্তের বাড়ি আমি নয়নে দেখতে পাই। কে গো? সেটা হলো পরাশরী, পরাশরীর বাড়ি। আমি দেখতে পেলাম ভক্ত আছে এই বাড়িতে। জানি আমি বালক বেশে দাঁড়াইলাম দাঁড়ে, আজ শুনুন জ্ঞানী গুণী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি মা গো মা, কেউ আছেন বাড়িতে? আমি আজ 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছে, কিছু খাই নাই। তা পরাশরী মা আমার কি করছে? একটাই বস্ত্র, দ্বিতীয় বস্ত্র নাই। মায়ের আমার দ্বিতীয় বস্ত্র নাই, একটা বস্ত্র কোটি দেশে জড়িয়ে অর্ধ বস্ত্রটা তারে
রৌদ্রতে শুকিয়ে নাই নিয়ে সেই ধানটা পরে আর এক ঘাস শুকোয়। তাহলে সেই রকম করে দাঁড়িয়ে আছে ইতিহাস সোরা আমি এসে ডাক দিয়েছি, ওগো বাদ দরজায় দাঁড়াইলাম, আরে মধুর স্বরে ডাক দিলাম, যিনি পরাশরী যিনি আরেক বাড়ির মধ্যে ব্যস্ত হলেন, আজ শোনে জ্ঞানী গুণী। কে বাবা, কে গো তুমি? আহা, তুমি বালক, আজ 3 দিন খাও নাই, এসো বাবা এসো। আমাকে গিয়ে কোলে করে নিয়েছে, তখন কিন্তু একটা কাপড়ের এক অংশ তারে আলনায়, শুকুইচার এক অংশ কোমরে, আমাকে জড়িয়ে ধরেছে। ধরার পর মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে, মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে। মা আমাকে বুকে করে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে দাঁড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে হাঁড়ি হাত রাইছে, মাটির হাঁড়ি পিতলের হাঁড়ি যা আছে হাত রাইছে। হাত রাইতে মায়া আমার কি করে করিল, চুপটি করে দাঁড়িয়ে আছি আমি, কি করে তাই দেখবো ভালো। ওগো হারাইতে মায়া আমার কিছু নাহি পাই, একটা হাড়ির ভেতরে একটাই মাত্র কলা ছিল, হাতে করে লয়। মায়ের আমার জ্ঞান নাই, জ্ঞান শূন্য ভক্ত আমার মাথা পরাশরী। আমি আস্তে আস্তে দুর্যোধন তোমায় প্রকাশ করি। ওগো আহা বাবা, তুমি আজ 3 দিন খাও নাই, আমার ঘরে যে কিছুই নাই। বিদুরের স্ত্রী বিদুর ভিক্ষায় গিয়েছে, ততক্ষণ তো ছেলে মানুষ থাকতে পারবে না, তাই হাত দিয়ে একটা কলা পেয়েছে, সেইটা নিয়ে আসছে। আসতে জ্ঞান শূন্য ভক্ত যে আমার অঙ্গে কাপড় নাই, আমি যে উলঙ্গ, সে খেয়াল আর পরাশরীর নাই, সে খেয়াল আর পরাশরীর নাই। কলাটা ছাড়াইছে আর শ্বাসটা ফেলে দিয়ে বদনে দিচ্ছে খোসাটা, কলার খোসাটা আমার বদনে দিচ্ছে আর শ্বাসটা ফেলে দিচ্ছে পরাশরী। ভাই দুর্যোধন, তুমি বলছো আমি বিষয়ে ডুবে আছি, খবরদার ওই কথা বলো না। ওগো এমন আমার ভক্ত বটে, ওগো এমন আমার ভক্ত বটে, একটু ভেবে দেখো তুমি। ওগো বিষয়েতে থাকি নাই, আজ শোনো দুর্যোধন বলি তুমি শুনি। বলি ওগো আমারই দুর্যোধন, তোমায় আমি বলে যাব। আজ তোমার কাছে এলাম আমি, তোমার যা করারে করিবই আমি, তোমার দোষগুলো আজকে ধরিব। একবার বলো বলো দুর্যোধন, আমি তোমারই কাছে যাই, 5খানা গ্রামে দিলে না কেন, একটু বলো তো আমায়। কেননা তোমার পিতা ধৃতরাষ্ট্র অর্জুনের পিতা পাণ্ডু রাজা হয়, তারা তো 2 জনে এক বাবার ছেলে, জানেন তা সবাই। ক্ষেত্রজ ফসল বটে, একটু ভেবে দেখো মনে, কেন তুমি 5খানা গ্রাম দিলে না আজ পঞ্চ পাণ্ডবকে, বলো আমার সামনে। একবার বলো বলো দুর্যোধন, আমি তোমার কাছে গাই, ভাদ্রিবধূ মায়েদ্রি সম জানা নাই। ভাদ্রিবধূ মাতৃ সম, বড় বৌদি মায়ের মতো মায়ের জায়গায় রেখো, বড় দাদা বাবার মতো বাবার চোখে দেখো, আর ভাতৃবধূ মায়ের মতো মায়ের স্নেহ দেখো। তাহলে ভাতৃবধূ যদি মায়ের স্নেহ হয়, আচ্ছা আপনাদের গ্রামে কেউ একজন আছেন বলুন তো, যে ভাইয়ের বউকে নিয়ে এসে উলঙ্গ করানোর মতো সমাজে করেছো? তাহলে নারী নির্যাতনের কি যে সাজা তোমার হয়তো জানা নাই। আজ আরজি করে দেখো, আজ আরজি করে কি হয়েছে দেখো, 4 জনকে অ্যারেস্ট করেছে।
আজ তোমাকে আমি অ্যারেস্ট করিব, তোমাকে আজ আমি অ্যারেস্ট করিব। নারী নির্যাতনের কত শাস্তি, বলো ভাতৃবধূ দ্রৌপদীকে তুমি সবাই নিয়ে এসে উলঙ্গ করলে কেন? তুমি আমার দোষ দিও না, তুমি আমার দোষ দিও না। তুমি আমার বৈবাহিক মশাই, আমি তোমার বৈবাহিক মশাই, অর্জুন আমার ভগ্নিপতি। আমি কিন্তু কারণ নয়, তোমারও যে সম্পর্ক অর্জুনেরও সেই সম্পর্ক, তাই আমার দোষ তুমি দিও না। তাই তোমাকে যে জিজ্ঞাসাগুলা করছি এইগুলা তুমি বলো। তুমি 5খানা গ্রাম দিলে না কেন? 1 নম্বর 2 নম্বর তুমি দ্রৌপদীকে সমাজ নিয়ে এসে বিবস্ত্র বা উলঙ্গ করলে কেন? উলঙ্গ করতে গেলে কেন? সেদিন তো আমি ছিলাম, সেদিন তো আমি ছিলাম। সেদিন আমি না থাকলে অবস্থাটা কি হতো দ্রৌপদী? ওগো 2 নম্বর জিজ্ঞাসা, দেরে মানা আজ 2 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে গাই। একবার বলো বলো দুর্যোধনের বৈবাহিক মশাই। ওগো 3 নম্বর জিজ্ঞাসা আজ তোমারই কাছে বলি। একবার বলো বলো দুর্যোধনে আমার কথাগুলি। ওগো পঞ্চ পাণ্ডব না হয় দোষ করেছে, আমি শুনতে পেলাম কানে। তুমি এত বড় ক্ষতি করলে কেন? একটু বলো আমার স্থানে। আজ পঞ্চ পাণ্ডবের 5টি ছেলে, একটু জানেন আপনারা, রাত্রির বেলায় শুয়েছিল, দিয়ে যাই সারা। ওগো সেই 5টি ছেলেকে নিয়ে এসে মাথা কেটে দিলে। একটু বলো বলো দুর্যোধনায় তাদের কি দোষ? পঞ্চ পাণ্ডবের 5টা শিশু, পঞ্চ পাণ্ডবের 5টা শিশু, সেই 5টা শিশুকে রাত্রির বেলায় নিয়ে এসে মাথাগুলো কেটে দিল। কেন কেটেছো একটু বলো আমায়, কেন বলো আজ শুনে বলো বাড়ি মশাই কেন কেটেছো? এই যুদ্ধের একটা সংবিধান ছিল যে দিনের বেলায় শত্রুতা, সূর্য উঠলে শত্রুতা, আর সূর্য বসলে পরে মিত্রতা। তাহলে আজকে সূর্য বসার পর মিত্রতা ভাব, তখন তো শত্রুতা থাকবে না। তাহলে তুমি রাত্রির বেলায় সেই পঞ্চ পাণ্ডবের 5টি ছেলেকে নিয়ে এসে 5টি ছেলের মাথা কাটলে কেন? তারা দুগ্ধপোষ্য শিশু, তাদের অপরাধটা কি? বাবা জানে এমন বলে পালিও না, একটু ভালো করে বলো। একটু এই আসলে কবি গান তো যুক্তির গান, যুক্তি দিয়ে বলে যায় কবি। আর আজকে মানুষ শাস্ত্রগ্রন্থ মানুষ যদি সকলেই পড়তো তা অনেক শিল্পীর গান চলতো না। তাহলে এই 5টি ছেলের পূর্বের পাপ কি ছিল? পূর্ব পাপের ফল পরে পরে হয়। তাহলে এই 5টি পূর্বে পাপ কি ছিল এবং এই 5 জন কে ছিল? শোনো শোনো দুর্যোধন তোমার কাছে গাই গো, আরে আমি হলাম কৃষ্ণ ধনা, আমি বলি যে তোমায় গো। এই গেল আমার 3 নম্বরের ওগো জিজ্ঞাসা আজ জানি গো। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টে সম্পদ নিয়ে অশান্তি হয়। এক হচ্ছে মাটি, এক হচ্ছে পাটি, আর এক হচ্ছে বিটি। এক পাটি, মাটি আর বিটি। তাহলে আজকে আমাদের অশান্তিটা হচ্ছে মাটি নিয়ে, পাটি নিয়ে না, রাজ্য নিয়ে, রাজ্য নিয়ে অশান্তি। আচ্ছা বলো তো ভাই, তুমি যে দুর্জয় ধন মানে তোমাকে জয় করা খুব কষ্ট। তাই আজকে
আমার কাছে তো আর কিছুই কষ্ট নাই। তা আজকে যখন আমি এসেছি তখন তুমি এই দই পায়ন হদে এসে লুকিয়ে আছো কেন? বাবা বাবা যেন বলো না যে আমি সাধন করছি, জানো বলো না যে আমি সাধন করছিলাম। আচ্ছা, লড়াইয়ে নেমে লড়াইয়ের মাঠে এসে লড়াই দেয় অনেক জায়গায়, লড়াই করতে এসে যদি কেউ ওষুধ খোঁজার জন্য ঘুরিয়ে বেড়ায় তা তো হবে না। লড়াই করতে যাবো বলে ওষুধ আগের দিন সকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় নিয়ে আসে। তাহলে আজকে হাতে হাত দিয়েছো, মুনিশের হাতে হাত দিয়েছো, লড়াই চলছে, তোমার তো এই সময় সাধন করার সময় নাই, কেন তুমি দই পায়ন হদে লুকিয়ে আছো? যদি লুকিয়ে যদি ভয় পেয়ে থাকো, যদি বলো ভয় পেয়েছি, তুমি যুধিষ্ঠিরের হাতে পায়ে পড়ো গা, তোমার ক্ষমা করে দেবো। তোমাকে আমি তোমাকে আমি ক্ষমা করে যা করাবো, কারণ যুধিষ্ঠির আমার কথা মানবে। তবে শোনো শোনো দুর্যোধন, দুর্যোধন আমার শোনো শোনো দুর্যোধনে জানাই তোমায় বিবরণে, আমি হলাম কৃষ্ণ ধনে তোমায় বলে যাই। ওগো যা বলেছো বেশ বলেছো, শুনতে পেলে আজকে মহৎ-তাই। তবে বলো বলো কৃষ্ণ ধন, আমি তোমার কাছে বলো বলো কৃষ্ণ ধনে তোমার কাছে গাই। তোমরা যখন ছোট ছিলে ভালো ছেলে মানুষ, তোমাদের ঠেকানো বড় দায়। আস্তে আস্তে ওরা যখন ছোট ছিল, বুঝলেন, যখন ওরা ছোট ছিল যা মন তাই করেছে। দ্রুপদ রাজাকে বেঁধে এনে গুরুর কাছে দক্ষিণা দিয়েছে। দ্রৌপদ রাজাকে বেঁধে গুরুদেব বলেছে দ্রোণাচার্য যে আমাকে দ্রৌপদ রাজার অর্ধেক রাজিত্ব আর অর্ধেক রাজিত্ব দ্রৌপদ রাজাকে এনে আমার পায়ে দক্ষিণা দাও। তা তাই করেছে ওরা পঞ্চ পাণ্ডব আর দুর্যোধন 100 ভাই, 105 ভাই। আবার সেই দুর্যোধনই যেদিন গেল খেলা করতে গঙ্গার ঘাটেতে গো, এত খলের মধ্যে, এর মধ্যে এত খল কোনদিন ভীমের সঙ্গে পাইতো না, কোনদিন ভীমের সঙ্গে পাইতো না। তা মা কেসি বলছে, মা মা গো বৃক্ষ ফলে পরিচয়, বৃক্ষ ফলে পরিচয়, মা কেমন দেখুন। বলছে মা গো আমি ভীমের সঙ্গে কোনদিন পারি না। ভীম আর দুর্যোধন একই বয়স, ভীম আর দুর্যোধন একই বয়স। মা আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি নাই। বড় হলে ভীমটা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, ভীমরা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, রাজ্য বাস করতে দেবে না। তা মা বললো শোন শোন দুর্যোধন শোন, কানে কানে বলছে কাল যখন চান করতে যাবি তখন আমি গোটা গোটা বিষের নাড়ু দেবো, বিষের নাড়ু, বিষের নাড়ু গোটা নিয়ে গিয়ে যখন জলে খেলা করবি তখন ভীমকে দিবি, খাইয়ে নেবে। এই রকম ফলেতে তাহলে তার পরিণাম কি হবে? আই দই পায়ন হদে দুবেরি আই পাবি না, কেন দিয়েছিলি বলিস, কেন দিয়েছিলিস বলিস? তোদের লজ্জা কি লাগে না? দই পায়ন হদে দুবেরি আছিস, লজ্জা কি লাগে না? জিজ্ঞাসা যে বিষের নাড়ু দিয়েছিলিস কেন? 5 নম্বর জিজ্ঞাসা তোর কাছে যে তোদের নাম দু দিয়ে কেন? দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, দুর্ব, দুর্মহ, দুর্গ সব দু দিয়ে নাম। তাহলে দু দিয়ে নাম কেন হলো একটু বলিস আমার কাছে গো। একটু ভূগোল মিলে শুনতে পায়। জানো ইন্টারভিউ দেওয়া করলো না, ইন্টারভিউ দেওয়া করলো না, কারণ
একটা ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে, তা মাস্টার মশাই, তার সঙ্গে একটা ভালো ছেলেও গিয়েছে, তা সে মাস্টার মশাইয়ের অফিসে ভালো ছেলেটা ঢুকেছে। ঢোকার পর ভালো ছেলেটাকে মাস্টার মশাই বলছে যে বলো তো বাবা, আমাদের এই দেশ স্বাধীন কবে হয়েছিল? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15ই আগস্ট হয়েছে। তো বলছি বাহ, ভারী সুন্দর অ্যানসার, ভারী সুন্দর অ্যানসার। তা বলছি জি আচ্ছা কয়েকটা বিপ্লবীর নাম বলো তো। তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি। তা বলছি বেশ, আচ্ছা তুমি বলো তো এই আমাদের এই দেশে আফ্রিকা থেকে একটা 1981 সালের রোগ এসেছে যার নাম হলো এইডস, তার কোনো ঔষধ উঠেছে? তা বলছে স্যার এর ঔষধ এখন ওঠেনি, এই নিয়ে গবেষণা চলছে। বাবা বাবা। তা সে বেরিয়ে আসছে, বলছি তুমি এবার আসতে পারো। সে বেরিয়ে আসছে ইতিহাসের এই দুর্যোধন বিআই মশাইয়ের মতন, একটু কানে কম শোনে। সে বলছে ভাই তোকে কি বললো? তা বলছি ভাই এর নাম হচ্ছে পরীক্ষা, ইন্টারভিউ, আমাকে যেটা বলিস তোকে না বলতেও পারে। তো না তাহলেও বল। ও কিন্তু সব কোটা বলেছে আর লিখে নিয়েছে, লিখে নিয়ে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার সময় বলছি, ঘরে ঢোকার পর অফিসার বলছে, মাস্টারমশাই বলছে বলো তোমার জন্ম কত সালে? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15। মাস্টার মশাই দেখি শালা এত ফারাক হয় কি করে? মাদের ভুলের দোষে নয়, এক আধ মাস ফারাক হয়। তোমার বাবার নাম কি? তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম। খেপে না পাগল, এখনো সিদ্ধান্ত হয়নি, এই নিয়ে গবেষণা চলছে। বাবা বাবা। এইরকম উত্তর দেবা, এইরকম উত্তর দেবা না। তুমি দুর্যোধন, তুমি দুর্যোধন এত বড় জেনে গিয়েছো, এত বড় জেনেছো যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন এসে তোমার কাছে করজোড়ে দাঁড়িয়েছে, তখনই তুমি বুঝতে পারো নাই যে আমার কাছে কে এসেছে, আমার কাছে কে এসেছে। একটা ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে ভর্তি হতে যায়, তখন তাকে একটা পরীক্ষা লাগে, তার নাম হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, তোমার কাছে আমি অ্যাডমিশন টেস্ট অনেক দিন নিয়েছি, বাবা অনেক দিন নিয়েছি অ্যাডমিশন টেস্ট। আজকে তোমার ফাইনাল, একটু ভালো করে বলবে, ভালো করে বলবে। জানি সবাই শুনে এখানেতে আমার পালা, ওগো এইখানেতে প্রথম পালা। আমি সাঙ্গ করে যাই, একবার ভক্ত বৃন্দে হরি হরি বলো। এই কৃষ্ণ আহা আহা আহা, ওই আমায় রেখো তুমি শরণ, দিও না চরণ, বসে আছি তব পথ চাহিয়া, গিরিধারী তোমার লাগিয়া। আমার জন্য মীরা, উড়িষ্যার প্রতাপরুদ্রের মেয়ে মীরা, আমার জন্য চণ্ডীদাস, আমার জন্য জয়দেব, আমার জন্য বিল্লমঙ্গল। কেঁদে পাগল সেই দুর্যোধন দ্বারে, সেই দুর্যোধনের দ্বারে আজ শ্রীকৃষ্ণ। মীরা বলছে, মীরা রাজ রানী মীরা, ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজ রানী মেরা, ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। আমায় রেখো মনে শরণ, দিও না চরণ, রেখো মনে শরণ, দিও না চরণ। ওহে রেখো মনে শরণ,
সংসারে ত্যাগ করছি ওহে বংশীধারী ওই চরণে হব দাসী এই বাসনা করি ওই চরণে হব দাসী এই বাসনা করি আর স্বামী সংসার ত্যাগ করেছি ওহে বংশীধারী ওই চরণে হব দাসী এই বাসনা করি ওই চরণে হব দাসী এই বাসনা করি আর তুমি হে অনাথের নাথ করি তোমায় প্রতিপাদ তুমি হে ওহে তুমি হে অনাথের নাথ করি তোমায় প্রতিপাদ একবার বাসনা মিটাও দেখা দিয়া গিরিধারী তোমারও লাগে রাজ রাজনীরা ভিখারে দিব গিরিধারী তোমারও লাগে আর ওহে বৃন্দাবনে সখাসনে করলে কত খেলা শত কোটি গোপী লয়ে করলে কত নীলা শত কোটি গোপী নয়ে করিলে কত নীলা আর বৃন্দাবনে সখাসনে করলে কত খেলা শত কোটি গোপী লয়ে করিলে কত নীলার শত গোপী নয়ে করিলে কত নীলা একবার লয়ে রাধা বামে এসো ধামে লয়ে ওহে লয়ে রাধা বামে এসো ধামে আমি বসে আছি তব পথ চাহিয়া গিরিধারী তোমারও লাগিয়া আর তুমি তো হে জগতে পিতা হ্যালো জগতের পতি তুমি তো হে করে থাকো এই জগতের গতি তুমি হে করে থাকো এই জগতের গতি তাই ভেবে বলে এই অধম সুবোধ হলো না কই আমার সুবোধ ভেবে বলে অধম সবল হলো না আমার সব তাই ভেবে বলে এই অধম সুবোধ হলো না কই আমার সুবোধ নির্বোধ হয়ে রইলাম পড়িয়া গিরিধারী তোমারও লাগিয়া রাজ রাজনীরা ভিখারে দিব গিরিধারী তোমারও লাগিয়া আছেন যত কণ্ঠী ভারী আমি প্রণাম জনে জনে উচ্চ স্বরে বাহু তুলে হরি বলুন সর্বজনে শ্রী গুরুদেবানন্দ নিতাই গৌর হরি হরি আর মা জননী গরদিনী দেবে
চরণ করিয়া গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারি দিব গিরিধারী তোমার লাগিয়া একবার রে খবরে সারো দিও বসে আছি তব পথ চাহিয়া গিরিধারী তোমার লাগিয়া ভিখারি দিব গিরিধারী